So diabetics mellitus. So diabetics mellitus টা কি? It is a clinical syndrome characterized by chronic and persistent hyperglycemia. তাহলে কি হবে? Persistent এবং chronic hyperglycemia হবে due to absolute or relative deficiency of insulin. তাহলে ইনসুলিনের absolute deficiency মানে হচ্ছে ইনসুলিন সিক্রেশনই হবে না, অথবা deficiency মানে relative deficiency মানে ইনসুলিন অ্যাকশনটা ডিক্রিজ হবে অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স হবে। এর জন্য যে ক্রনিক এবং পারসিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া হবে সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে ডায়াবেটিক্স মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাসের টাইপ কী আছে? একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 1 কিসের জন্য হতে পারে? একটা হচ্ছে ইমিউন মেডিয়েটেড, ঠিক আছে? ইমিউন মেডিয়েটেড অ্যাটাকের জন্য টাইপ 1টা হতে পারে। এবং কোন কোন ডিজিজে ইমিউন মেডিয়েটেড অ্যাটাকটা হতে পারে? একটা হচ্ছে থাইরয়েড ডিজিজ, 2 নম্বর অ্যাডিসন ডিজিজ, 3 নম্বর হচ্ছে পার্নিশিয়াস অ্যানিমিয়া, তারপর হচ্ছে ভিটিলিগো অ্যান্ড সিলিয়াক ডিজিজ। ট্যাপ বিসি দ্বারা মনে রাখতে পারি থাইরয়েড ডিজিজ, অ্যাডিসন ডিজিজ, পার্নিশিয়াস অ্যানিমিয়া, ভিটিলিগো অ্যান্ড সিলিয়াক ডিজিজ। এরপর ইডিওপ্যাথিক। এরপর আছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, তারপর হচ্ছে গেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। আদার্সের মধ্যে কিছু কজ আছে যার জন্য ডায়াবেটিস মেলাইটাস হতে পারে। একটা হচ্ছে জেনেটিক ডিফেক্ট অফ বিটা সেল ফাংশন অ্যান্ড জেনেটিক ডিফেক্ট অফ ইনসুলিন অ্যাকশন। তাহলে বিটা সেল ফাংশনের ক্ষেত্রে জেনেটিক ডিফেক্ট অথবা ইনসুলিন অ্যাকশনের জেনেটিক ডিফেক্ট থাকতে পারে। এছাড়াও প্যানক্রিয়াটিক ডিজিজ যেমন হচ্ছে প্যানক্রিয়েটাইটিস, প্যানক্রিয়েটেকটমি, তারপর হচ্ছে ক্যালকুলাস প্যানক্রিয়েটোপ্যাথি, নিওপ্লাস্টিক ডিজিজ যেমন প্যানক্রিয়েটিক কোনো ক্যান্সার, এছাড়াও সিস্টিক ফাইব্রোসিস অ্যান্ড হিমোক্রোম্যাটোসিস, এছাড়াও এক্সেস এন্ডোজেনাস প্রোডাকশন অফ হরমোনাল অ্যান্টাগনিস্ট টু ইনসুলিন। তাহলে ইনসুলিনের অ্যান্টাগনিস্ট কিছু হরমোন আছে যেমন হচ্ছে গ্রোথ হরমোন, যেমন কয়েকটা কন্ডিশন হচ্ছে অ্যাক্রোমেগালি, তারপরে গ্লুকোকর্টিকয়েড যদি বেশি থাকে যেমন একটা কন্ডিশন হচ্ছে কুশিং সিনড্রোম, তারপরে গ্লুকাগন যদি বেশি থাকে যেমন গ্লুকাগনোমা, এবারে ক্যাটেকোলামাইন যদি বেশি থাকে যেমন হচ্ছে ফিওক্রোমোসাইটোমা, এছাড়াও থাইরয়েড হরমোন যেমন থাইরোটক্সিকোসিস, এক্ষেত্রেও কী হবে? তার ডায়াবেটিস মেলাইটাস হতে পারে। এরপরে কী আছে? এরপর আসছে হচ্ছে ড্রাগ ইন্ডিউসটার মধ্যে কী আছে? একটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড, তারপর হচ্ছে থায়াজাইড ডায়োরেটিক্স অ্যান্ড ফেনাইটোইন। তাহলে কি? সিটিপি দ্বারা মনে রাখবো, সিতে কর্টিকোস্টেরয়েড, টিতে থায়াজাইড ডায়োরেটিক্স আর পিতে ফেনাইটোইন। এই তিনটে হচ্ছে ড্রাগের জন্য ডায়াবেটিস হতে পারে। ভাইরালের মধ্যে কী আছে? মেইনলি হচ্ছে কনজেনিটাল রুবেলা, ঠিক আছে? মেইনলি রুবেলা, 2 নম্বর হচ্ছে মাম্পস, 3 নম্বর হচ্ছে কক্সাকি ভাইরাস বি, ঠিক আছে? তাহলে রুবেলা, মাম্পস, কক্সাকি ভাইরাস বি এর জন্য। কিছু আনকমন ফর্ম অফ ইমিউন মেডিয়েটেড ডায়াবেটিস মেলাইটাস আছে, আনকমন ফর্ম অ্যাসোসিয়েটেড উইথ জেনেটিক সিনড্রোম, যেমন আছে ডাউন সিনড্রোম, ক্লেইনফেল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম, ঠিক আছে? আরেকটা আছে হচ্ছে ওলফ্রাম সিনড্রোমটা কি? এটাকে ডিড মড দিয়ে মনে রাখবে। একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়াবেটিস মেলাইটাস, অপটিক অ্যাট্রফি অ্যান্ড ডি ফর ডিফনেস, কি ডিফনেস? নার্ভ ডিফনেস, ঠিক আছে? তাহলে ডিড মড, এটাকে বলা হয় ওলফ্রাম সিনড্রোম। এছাড়াও আছে ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়া অ্যান্ড মায়োটোনিক ডিস্ট্রফি। আমার পরের কোশ্চেনটা হচ্ছে ফিচার অফ মেটাবলিক অর ইনসুলিন রেজিস্ট্যান্স সিমটম, ঠিক আছে? তাহলে কারো যদি ইনসুলিনের প্রতি রেজিস্ট্যান্স হয়ে যায় তার কী কী সিমটম দেখা যাবে? 2 নম্বর ফার্স্টে তার হাইপার টেনশন হবে, ঠিক আছে? একটা হচ্ছে হাইপার টেনশন। 2 নম্বর হচ্ছে ডিসলিপিডিমিয়া কি? ইট ইজ ক্যারেক্টারাইজড বাই এলিভেটেড লেভেল অফ স্মল ডেন্স এলডিএল কোলেস্টেরল অ্যান্ড টিজি অ্যান্ড লো লেভেল এইচডিএল কোলেস্টেরল, ঠিক আছে? তাহলে হচ্ছে এলডিএল আর টিজিটা বাড়বে আর হচ্ছে এইচডিএলটা কমবে, এটা হচ্ছে ডিসলিপিডেমিয়া। এছাড়াও কী হবে? সেন্ট্রাল অবেসিটি অথবা ট্রাঙ্কাল অবেসিটি হবে, অর্থাৎ সব গ্লুকোজগুলো পেটে জমতে থাকবে। এরপর হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ অ্যান্ড ওমেনদের ক্ষেত্রে হচ্ছে পিকস দেখা যাবে, ঠিক আছে? মোর কমন ইন দ্য পেশেন্ট উইথ অবেস পেশেন্টদের ইনসুলিন রেজিস্ট্যান্টটা বেশি, অর্থাৎ ফ্যাট সেলগুলোতে ইনসুলিনটা যে ফ্যাট সেল রিসিপ্টর থাকে ওখানে ইনসুলিনগুলো আর মানে অ্যাড হইতে পারে না, ঠিক আছে? এর ফলে ইনসুলিন রেজিস্ট্যান্সগুলো হয়। এছাড়াও পিগমেন্টগুলো হয়, এখানে পিগমেন্ট হয়। তো আমাদের পরের কোশ্চেন হচ্ছে টাইপ 1 ও টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস বা ইনসুলিন ডিপেন্ডেন্ট আর হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাসের মধ্যে পার্থক্য। ফার্স্ট আমরা এজ দেখবো, ঠিক আছে? এজ অফ অনসেট। তো এজ অফ অনসেটের ক্ষেত্রে যদি 30 ইয়ারের কম হয় সেক্ষেত্রে হচ্ছে টাইপ 1টা মেইনলি হয়, 30 ইয়ারের বেশি যারা তাদের হচ্ছে টাইপ 2টা হয়, ঠিক আছে? এরপর আসা যাক ইনসুলিন ডেফিসিয়েন্সি। এখানে হচ্ছে অ্যাবসলিউট ডেফিসিয়েন্সি থাকে, এখানে হচ্ছে রিলেটিভ আর ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য হয়। এরপর হচ্ছে টিপিক্যাল সিমটম যেমন কি? পলিউরিয়া, পলিফ্যাগিয়া, পলিডিপসিয়া, ওয়েট লস, উইকনেস, ঠিক আছে? তো এগুলো নর্মালি টিপিক্যাল সিমটম টাইপ 1-এ পজিটিভ, এখানে হচ্ছে নট অলওয়েজ প্রেজেন্ট, বাট ওয়েট লস হচ্ছে এখানে মার্কড আর হচ্ছে এখানে লেস মার্কড। তারপর হচ্ছে ফিচার অফ ডায়াবেটিস, এটা হচ্ছে আনকমন, এটা হচ্ছে ফিচার অফ কমন, মানে যেহেতু ফিচার অফ ডায়াবেটিসগুলো এখানে এটা হচ্ছে হিস্টোরি অফ ডায়াবেটিস, ফ্যামিলি হিস্টোরি অফ ডায়াবেটিস, এটা হচ্ছে আনকমন, এটা হচ্ছে কমন। এরপর ডায়াবেটিক কমপ্লিকেশন, এখানে কমপ্লিকেশনটা তেমন পাওয়া যায় না, এটা হচ্ছে 25% ডায়াবেটিক কমপ্লিকেশন, ঠিক আছে?
মানে ডায়াগনোসিসের সময়, এখানে ডায়াগনোসিসের সময় মানে অন্য কোনো ডিজিজ নিয়ে আসছে, হঠাৎ করে তার ডায়াবেটিস ডায়াগনোসিস, এরকম একটা জিনিস পাওয়া যায়। অথবা সিভিয়ার কেস আসছে, তখন ডায়াবেটিস ডায়াগনোসিস এরকম পাওয়া যায়। কিটোসিডোসিস মোর কমন, এখানে লেস কমন। এছাড়া অটো অ্যান্টিবডি এখানে প্রেজেন্ট, এখানে অ্যাবসেন্ট। এরপর হচ্ছে আদার অটো ইমিউন ডিজিজ, এর জন্য হইতে পারে, এটা কমন, এটা হচ্ছে আনকমন, ঠিক আছে। এই হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্স। এখন একটা কোশ্চেন আসতে পারে, ইনঅ্যাক্টিভিটি অর সিডেন্টারি লাইফস্টাইল কীভাবে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিস করতে পারে। অর্থাৎ অনেকে বলে যে বসে বসে থাকলে পরে ডায়াবেটিস হয়ে যাবে, কেন হয়, কজগুলো কী। একটা হচ্ছে এক্সারসাইজ, যেটা এক্সারসাইজ ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ডিটারমিনেন্ট অফ ইনসুলিন সেন্সিটিভিটি, অর্থাৎ এক্সারসাইজ করলে আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে। 2 নম্বর, ইনঅ্যাক্টিভিটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডাউন রেগুলেশন অফ দ্য ইনসুলিন সেন্সিটিভিটি কাইনেজ। তাহলে ইনঅ্যাক্টিভিটি থাকলে পরে কী হয়, ডাউন রেগুলেশন অফ দ্য ইনসুলিন সেন্সিটিভিটি কাইনেজ যে এনজাইম আছে তার ডাউন রেগুলেশন হয়, অ্যান্ড মে অলসো ইনক্রিজ দ্য অ্যাকুমুলেশন অফ দ্য ফ্রি ফ্যাটি অ্যাসিড ইন দ্য স্কেলেটাল মাসেল। তো স্কেলেটাল মাসেলে ফ্রি ফ্যাটি অ্যাসিডগুলো অ্যাকুমুলেট হইতে থাকে। আচ্ছা, WHO ক্রাইটেরিয়া ফর ডায়াবেটিস মেলাইটাস ডায়াগনোসিস, ফার্স্টে কী দেখবো, ফার্স্টে কিছু সিমটম থাকে, যেমন হচ্ছে পলিউরিয়া, পলিফ্যাগিয়া, পলিডিপসিয়া, ওয়েট লস, উইকনেস, এগুলো হচ্ছে সিমটম। এছাড়া ব্লাড সুগার লেভেল দেখা হয়, ফাস্টিংয়ে প্লাজমা সুগার যদি 7 বা তার বেশি হয়, এবং র্যান্ডম অথবা 2 আওয়ার্স পোস্টপান্ডিয়াল প্লাজমা গ্লুকোজ যদি 11.1 বা 200 মিলিগ্রাম পার ডিএল এর বেশি হয়, এবং HbA1c যদি মোর দেন 6.5% হয়, ঠিক আছে। তাহলে এই তিনটার ক্ষেত্রে 1 অ্যাবনর্মাল ল্যাবরেটরি ভ্যালু ইজ ডায়াগনোসিস ইন দ্য সিমটোমেটিক পেশেন্ট। তাহলে যাদের সিমটম আছে তাদের ক্ষেত্রে একটা ল্যাবরেটরি ভ্যালুই ইম্পর্টেন্ট, মানে ডায়াগনোসিস সাফিসিয়েন্ট ফর ডায়াগনোসিস, বাট 2 ভ্যালুস আর নিডেড ফর অ্যাসিমটোমেটিক পেশেন্ট। যাদের সিমটমে তাদের 2 ভ্যালু দরকার। এটা কি, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, এর ডায়াগনস্টিক একটা ক্রাইটেরিয়া আছে। কারো যদি ব্লাডের ফাস্টিং ব্লাড সুগার 126 বা 7 বেশি থাকে, এবং 2 আওয়ার্স পোস্টপান্ডিয়াল 200 মিলিগ্রাম পার ডিএল এর বেশি, অর্থাৎ 11.1 এর বেশি থাকে ডিউরিং ওজিটিটির সময়, অথবা কারো যদি HbA1c, ঠিক আছে, এটা যদি 6.5% বা তার বেশি থাকে, অথবা কারো যদি সাইন সিমটম থাকে এবং আরবিএসটা ব্লাড সুগার যদি 11.1 এর বেশি হয়, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা তাকে ডায়াবেটিক্স পেশেন্ট বলতে পারি, ঠিক আছে। তাহলে কিছু আছে প্রি ডায়াবেটিক কন্ডিশন। প্রি ডায়াবেটিক কন্ডিশন কি, ফাস্টিং ব্লাড সুগার 6.1 থেকে 6.9, ঠিক আছে, অর্থাৎ ইম্পেয়ার্ড ব্লাড গ্লুকোজ, এটা ঠিক আছে, এক্ষেত্রে আমরা প্রি ডায়াবেটিক বলি। অথবা পোস্টপান্ডিয়ালের ক্ষেত্রে 7.8 থেকে 11 পর্যন্ত, ঠিক আছে, 7.8 থেকে 11.1, 7.8 থেকে 11 পর্যন্ত, এটা হচ্ছে আমরা প্রি ডায়াবেটিক পেশেন্ট বলি। এবং HbA1c যদি 5.7 থেকে 6.4 এর মাঝামাঝি থাকে, সেটা হচ্ছে প্রি ডায়াবেটিক কন্ডিশন, ঠিক আছে। 5.7 এর নিচে থাকাটা আর কি ভালো। HbA1c কি, ইট ইজ এ স্লো নন এনজাইমেটিক কোভ্যালেন্ট অ্যাটাচমেন্ট। তাহলে এটা স্লো, 2 নম্বর নন এনজাইমেটিক, 3 নম্বর হচ্ছে কোভ্যালেন্ট অ্যাটাচমেন্ট, কার, গ্লুকোজের সাথে হিমোগ্লোবিনের। তাহলে অ্যাটাচমেন্ট অফ গ্লুকোজ টু হিমোগ্লোবিন নোন অ্যাজ গ্লাইকেশন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে HbA1c। এটা সিগনিফিকেন্ট কি, একটা হচ্ছে গ্লাইকেটেড হিমোগ্লোবিন কি করে, প্রোভাইডস অ্যান অ্যাকুরেট অ্যান্ড অবজেক্টিভ মেজার করে কিসের, গ্লাইসেমিক কন্ট্রোল ওভার এ পিরিয়ড অফ উইক অ্যান্ড মান্থস। তাহলে 1 সপ্তাহ অথবা 1 মাসের আমার শরীরে গ্লাইসেমিক কন্ট্রোলটা কেমন আছে, ঠিক আছে, তার অ্যাকুরেট অ্যান্ড অবজেক্টিভ মেজারটা আমার এটা প্রোভাইড করে। তাহলে ইট প্রোভাইডস অ্যান অ্যাকুরেট অ্যান্ড অবজেক্টিভ মেজার্স অফ দ্য গ্লাইসেমিক কন্ট্রোল ওভার এ পিরিয়ড অফ উইকস টু মান্থ। এরপরে 2 নম্বরে কী হেল্প করে, দিস ক্যান বি ইউটিলাইজড অ্যাজ অ্যান অ্যাসেসমেন্ট অফ গ্লাইসেমিক কন্ট্রোল ইন এ পেশেন্ট উইথ নন ডায়াবেটিক্স। তাহলে যার ডায়াবেটিক্স আছে সে কীভাবে এটা হেল্প করে, ইট ক্যান বি ইউটিলাইজড, এটা ব্যবহার করা যেতে পারে অ্যাজ অ্যান অ্যাসেসমেন্ট অফ দ্য গ্লাইসেমিক কন্ট্রোল। তাহলে গ্লাইসেমিক কন্ট্রোল একটা অ্যাসেসমেন্ট হিসেবে এটাকে ব্যবহার করা যেতে পারে, বাট ইট ইজ নট সাফিসিয়েন্টলি সেন্সিটিভ টু মেক দ্য ডায়াগনোসিস। তাহলে এটা শুধুমাত্র একটা জিনিস দিয়ে আমি ডায়াগনোসিসটা সেন্সিটিভ করতে পারবো না। যদি HbA1c 1% বাড়ে, ইট করেসপন্ডস টু দ্য an approximate average increase 2 millimole per liter of the blood sugar. তাহলে হচ্ছে 1% HbA1c is equivalent to 2 millimole increase of the 2 millimole per liter, the 2 millimole per liter increase of the blood sugars. 4 number কি, HbA1c estimates may be erroneously diminished in anemia and during pregnancy, and may be difficult to interpret some assay methods in the patient who have hemoglobinopathies. তাহলে কারো যদি অ্যানিমিয়া থাকে, অথবা প্রেগনেন্সির সময়, অথবা হিমোগ্লোবিনোপ্যাথিস থাকে, সেক্ষেত্রে HbA1c আমাদের কি করতে পারে, একটা ভুল রেজাল্ট দিতে পারে। এছাড়াও টার্গেট HbA1c ইন ডায়াবেটিস মেলাইটাস ইজ লেস দেন 6.5, 6.5 হচ্ছে আমার টার্গেট। এখন ওজিটিটি, ঠিক আছে, ওজিটিটির ক্ষেত্রে আমাদের কী করতে হয়, ফার্স্টে হচ্ছে কিছু পেশেন্ট প্রিপারেশন আছে, ঠিক আছে। তাহলে এই প্রিপারেশনগুলো কী কী, 1 নম্বর হচ্ছে আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট ডায়েট ফর 3 days বিফোর, ঠিক আছে। তারপর হচ্ছে টেস্ট, এরপর হচ্ছে ফাস্টিং ওভারনাইট অ্যাটলিস্ট 8 hour, তারপরে রেস্ট ফর 30 minutes, তারপর হচ্ছে রিমেইন সিটেড ডিউরিং দ্য
রেস্ট অ্যান্ড নো স্মোকিং অ্যান্ড নো এক্সারসাইজ। স্যাম্পলিং কীভাবে নিব? মেজারমেন্ট অফ দ্য প্লাজমা গ্লুকোজ বিফোর 2 আওয়ার্স আফটার এ 75 গ্রামস ওরাল গ্লুকোজ ড্রিঙ্ক। ইন্টারপ্রিট করব যদি ইম্পেয়ার্ড আইজিটি আর হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস 6.1 থেকে 6.9 ফাস্টিংয়ের ক্ষেত্রে 7-এর কম আর 7-এর বেশি। আর এটার ক্ষেত্রে কি? এটার ক্ষেত্রে হচ্ছে 7.8-এর কম হলে নর্মাল, 7.8 থেকে 11.1 যেটা সেটা হচ্ছে কি ইম্পেয়ার্ড, আর হচ্ছে 11.1-এর বেশি হলে সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস আফটার 2 আওয়ার্স আফটার গ্লুকোজ লোড। এখন নেক্সট কোশ্চেন, ম্যানেজমেন্ট অফ দ্য ডায়াবেটিক্স মেলাইটাস। একটা পেশেন্ট আসছে ডায়াবেটিক্স নিয়ে, এখন ফার্স্টে আমাদের হিস্টোরি নিতে হবে। হিস্টোরিতে কী নিব? তার কিছু সিমটমের হিস্টোরি নিব, যেমন তার ওয়েট গেইন অর লস, তার ওয়েট বাড়ছে না কমছে, ফ্যামিলি হিস্ট্রি অফ দ্য ডায়াবেটিক্স মেলাইটাস অ্যান্ড ইটস কমপ্লিকেশন আছে কিনা, সে এক্সারসাইজ করে কিনা, হাইপার টেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ, স্মোকিং, অ্যালকোহল অ্যাবিউজ, তার কিছু হিস্ট্রি নিব ফার্স্টে। তাহলে হিস্ট্রিতে কী আছে? ওয়েট গেইন অর লস, ফ্যামিলি হিস্ট্রি অফ দ্য ডায়াবেটিস মেলাইটাস উইথ ইটস কমপ্লিকেশনস, দেন হচ্ছে এক্সারসাইজ, হাইপার টেনশন, IHD and smoking and alcohol use. 2 নম্বর তার ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচার 5টা: পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফ্যাগিয়া, ওয়েট লস, উইকনেস। এক্ষেত্রে কী দেখা যাবে? দেখা যাক ফ্রিকোয়েন্ট সুপারফিশিয়াল ইনফেকশন আছে নাকি, ঠিক আছে? এক্ষেত্রে ইনসুলিনের ডিমান্ডটা বেড়ে যায়, তখন ডায়াবেটিস হইতে পারে, যেমন হচ্ছে ভ্যাজাইনাইটিস এবং হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। 2 নম্বর আরেকটা জিনিস শুনতে হবে যে স্লো হিলিং অফ স্কিন লেশন ওভার মিনিটস অর ওভার মাইনর ট্রমা, তার অল্প একটু ট্রমা হচ্ছে এবং স্কিন হিল হচ্ছে না, এটার একটা হিস্ট্রি নিতে হবে। এছাড়া মুড চেঞ্জ, ইরিটেবল, ডিফিকাল্টি ইন কনসেন্ট্রেটিং এবং অ্যাপ্যাথি এরকম আছে নাকি, এবং তার ইরেকটাইল ডিসফাংশন আছে নাকি। সাইনের ক্ষেত্রে আমরা ওয়েটটা দেখবো কীভাবে? BMI-এর মাধ্যমে। তারপর তার ফুড এক্সামিনেশন করবো, যেমন ডায়াবেটিক ফুড আছে নাকি, পেরিফেরাল পালস দেখবো, ঠিক আছে, তার কোনো ভাস্কুলো মানে প্যাথি আছে নাকি। এরপর ইনসুলিন ইনজেকশন সাইড দেখবো, লিপোডিস্ট্রফি হয়েছে নাকি। রেটিনাল এক্সামিনেশন করবো, যেন রেটিনোপ্যাথি আছে নাকি। এরপর হচ্ছে অর্থোস্ট্যাটিক ব্লাড প্রেশার মাপবো, যেন তার মেবি পোস্টুরাল হাইপার টেনশন আছে নাকি। এরপর হচ্ছে নিউরোলজিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে পেরিফেরাল নিউরোপ্যাথিটা দেখতে হয়, ঠিক আছে। ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা ব্লাড গ্লুকোজ ইনভেস্টিগেশন করবো। ব্লাড গ্লুকোজের ক্ষেত্রে কী দেখবো? একটা হচ্ছে RBS, তারপর হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার 7 মিলিমল পার লিটার যদি বেশি হয় সেক্ষেত্রে তার ডায়াবেটিক্স আছে। এছাড়া 2 আওয়ার্স পোস্ট পান্ডিয়ালা যদি 11.1-এর বেশি হয় সেক্ষেত্রে ডায়াবেটিস মেলাইটাস আছে। এছাড়া আমরা OGTT-টা করবো। ইউরিন এক্সামিনেশন করবো, হচ্ছে ইউরিনের ক্ষেত্রে আমরা গ্লুকোজ, প্রোটিন এবং কিটোন বডিটা দেখবো। গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন অর্থাৎ HbA1c যদি 6.5%-এর বেশি হয় সেক্ষেত্রে এর একটা ডায়াগনস্টিক, তাহলে মোর দেন 6.5% ইজ কনসিডার্ড অ্যাজ ডায়াগনস্টিক। এছাড়া আদার্স ইনভেস্টিগেশন আছে, যেমন হচ্ছে ফাস্টিং লিপিড প্রোফাইল দেখতে পারি, ব্লাড ইউরিয়া, ক্রিয়েটিনিন অ্যান্ড সিরাম ইলেকট্রোলাইট, ঠিক আছে। লিপিড প্রোফাইল, তাহলে লিপিড প্রোফাইল দেখতে পারি। এছাড়াও ব্লাড ইউরিয়া অ্যান্ড ক্রিয়েটিনিন অ্যান্ড হচ্ছে ইলেকট্রোলাইট। এরপর দেখা যাক ট্রিটমেন্টের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে আমাদের ডায়েটারি মডিফিকেশন। তাহলে এখানে 3টা ডি আছে। ফার্স্ট হচ্ছে ডায়েট, 2 নম্বর ড্রাগ। ফার্স্ট হচ্ছে আমাদের ডায়েট, তারপর হচ্ছে ডিসিপ্লিন, এরপর হচ্ছে ড্রাগ। তাহলে ডায়েটের ক্ষেত্রে আমাদের ডায়েটারি মডিফিকেশন করতে হবে। তাহলে অ্যাপ্রক্সিমেটলি 50% অফ দ্য নিউ ডায়াবেটিস কেস ক্যান বি কন্ট্রোল উইথ অ্যাডিকুয়েট ডায়েট অ্যালোন। তাহলে ডায়েটের ক্ষেত্রে অনেকেই শুনতেছে যে ডায়াবেটিস হয়েছে কী খাবো, সেক্ষেত্রে আমাদের হেলদি ইটিংয়ের মধ্যে কী বোঝায় দেখা যাক। কার্বোহাইড্রেট থাকবে 45 থেকে 60%। রিসেন্ট স্টাডি সাজেস্ট দ্যাট লং টার্ম, মানে ধরো 6 মান্থ, ভেরি লো কার্বোহাইড্রেট ডায়েট অ্যাজ লিটিল অ্যাজ 50 গ্রাম পার ডে, about 30% of daily energy are safe and effective means of reduction of the weight and improving glycemic control. তাহলে যারা মনে করো যে 50 গ্রাম পার ডে করে 6 মান্থ খাইছে তাদের ক্ষেত্রে ওয়েট রিডাকশন হয়েছে এবং ইম্প্রুভিং গ্লাইসেমিক কন্ট্রোল হয়েছে 30% কেসের ক্ষেত্রে। এছাড়াও ফ্যাট কম খাইতে হবে, লাইক লেস দেন 35% উইথ লেস দেন 10% থাকবে স্যাচুরেটেড ফ্যাট অ্যান্ড 10 to 20% থাকবে হচ্ছে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এরপরে প্রোটিন থাকবে 15% বা তার কম, লাইক লেস দেন 1 গ্রাম পার কেজি পার ডে। এরপরে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, এটা হচ্ছে 5 পোর্শন ডেইলি, যা খাবো তার 5 গুণ হচ্ছে ফ্রুটস খাবো। অ্যান্ড সল্ট লেস দেন 6 গ্রাম পার ডে, আর যাদের হাইপার টেনশন সেক্ষেত্রে 3 গ্রাম পার ডে, হাইপার টেনশন যদি অথবা ডায়াবেটিস মেলাইটিস থাকে। এরপরে হচ্ছে ওয়েট ম্যানেজমেন্টের জন্য কী করতে হবে? রেগুলার এক্সারসাইজ করতে হবে। এছাড়াও কি আছে? ওয়াকিং, সুইমিং, সাইক্লিং 30 মিনিটস পার ডে। ডায়াবেটিক ফুড অ্যান্ড সুইটেনার্স লাইক লো ক্যালোরি অ্যান্ড সুগার ফ্রি ড্রিঙ্ক, সরবিটাল কন্টেনিং ফুডস। এরপর হচ্ছে অ্যালকোহল মডারেট আর অ্যালকোহল মানে অ্যাভয়েড করাটাই বেটার। এবার আসে যাক আমাদের সেকেন্ড ডিটা হচ্ছে ডিসিপ্লিন মানে কি? এক্সারসাইজ অ্যান্ড সেসেশন অফ দ্য স্মোকিং অ্যালকোহলস। এবার থার্ড ডে হচ্ছে ড্রাগ হচ্ছে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট দেবো টাইপ 2 ডায়াবেটিক্স মেলাইটাসে,
যাদের টাইপ 1 তাদের শুধু ইনসুলিন, যাদের টাইপ 2 when drug combination fails, pregnancy and complications such as DKA, HHS, lactic acidosis and acute MI, এছাড়াও স্ট্রোক, ক্রনিক কমপ্লিকেশন অফ ডায়াবেটিস মেলাইটাস অ্যান্ড পেশেন্ট আন্ডারগো সার্জারি, তাদের ক্ষেত্রে আমরা কী করব, ইনসুলিনটা দিতে পারি। এরপরে ইভ্যালুয়েশন অফ এ নিউ ডায়াগনোস পেশেন্ট। নিউ ডায়াগনোস পেশেন্ট আমরা কীভাবে ইভ্যালুয়েট করবো? ফার্স্ট আমরা তার ক্লিনিক্যাল এক্সামিনেশন করবো। কী কী দেখি? পালস, ব্লাড প্রেশার, ওয়েট লস, বিএমআই। পেরিফেরাল পাসটা নর্মালি চেক করি, বাওয়েল অ্যান্ড ব্লাডার হ্যাবিটটা দেখি, ডার্মাটোমসগুলো দেখি তার কোনো সেন্সরি লস আছে নাকি, এছাড়াও কোনো বার্নিং সেন্সেশন অফ দ্য ফিট আছে নাকি, এবং ফুড এক্সামিনেশন করি। এরপরে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কি দেখা হয়? একটা হচ্ছে পার্সেন্টেজ হিমোগ্লোবিন, তারপর হচ্ছে HbA1c, তারপর হচ্ছে ইসিজি, তারপর হচ্ছে সেরাম ফাস্টিং অ্যান্ড লিপিড প্রোফাইল, সেরাম ক্রিয়েটিনিন, ইউরিন RE অ্যান্ড 24 hours এক্সামিনেশন অফ দ্য ইউরিনস ফর মাইক্রোঅ্যালবুমিন। যদি নেগেটিভ আসে সেক্ষেত্রে টার্গেট ব্লাড প্রেশার হচ্ছে 130/80, আর যদি পজিটিভ হয় অর্থাৎ মোর দেন 1 গ্রাম পার ডে সেক্ষেত্রে হচ্ছে আমার টার্গেট ব্লাড প্রেশার হচ্ছে 125/75। এরপরে দেখা যাক যদি কারো টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হয় এবং পেশেন্টটা যদি অবেস হয়, মানে মোটা দিয়ে কী রাখবো? মোটা মেটফরমিন, তাহলে মোটাদের মেটফরমিন দেবো ফার্স্টে, ঠিক আছে? আর যারা স্লিম তাহলে মোটা স্লিমদের সালফোনাইলিভিয়া দিয়ে শুরু করব। এর পরবর্তীতে যাদের মেটফরমিন দিয়ে শুরু করবো, পরবর্তীতে সালফোনাইলিভিয়া অ্যাড করবো, তারপর হচ্ছে ইনসুলিন অ্যাড করবো, অথবা গিভ ইনসুলিন অনলি। আর যারা স্লিম তাদের সালফোনাইলিভিয়া, এরপরে হচ্ছে মেটফরমিন, তারপর হচ্ছে অ্যাড ইনসুলিন অর গিভ ইনসুলিন অনলি। গ্লাইসেমিক লোডটা কি? গ্লাইসেমিক লোড হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স এবং হচ্ছে অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট ইন এ সার্ভিং। তাহলে গ্লাইসেমিক ইন্ডেক্সটা কি? গ্লাইসেমিক ইন্ডেক্সটা হচ্ছে মেজারমেন্ট অফ দ্য চেঞ্জ ইন ব্লাড গ্লুকোজ ফলোয়িং ইটস ইনজেকশন। তাহলে যে গ্লুকোজটুকু খাওয়াইছে ওটার ইনজেকশন হওয়ার পরে ব্লাড গ্লুকোজ কতটুকু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? সেটা হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স। আর কতটুকু খাইছি সেটা দ্বারা গুণ দিলে আমি টোটাল গ্লাইসেমিক লোডটা পেয়ে যাব। এরপরে দেখা যাক ফলো আপের ক্ষেত্রে আমরা কী করি? ফলো আপের ক্ষেত্রে হচ্ছে পেরিফেরাল পাসটা দেখি, ব্লাড প্রেশার, ওয়েট লস, বিএমআই, স্কিন কন্ডিশনটা দেখি, সেন্সরি মোটর এক্সামিনেশন করি, অ্যানিমিয়া দেখি, অপথ্যালমোস্কোপির মাধ্যমে রেটিনাটা একটু দেখি, এবং ফিচার অফ অটোনমিক নিউরোপ্যাথি আছে নাকি সেটাও একটু দেখা হয়। এরপর ইনভেস্টিগেশন কী কী করি? একটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার এবং 2 hours পোস্টপ্রান্ডিয়াল ব্লাড সুগার, তারপর হচ্ছে HbA1c, রেনাল ফেল আছে নাকি জন্য ক্রিয়েটিনিন, এরপর ফাস্টিং লিপিড প্রোফাইল, ইউরিনারি 24 hours টোটাল প্রোটিনস ফর মাইক্রোঅ্যালবুমিন অ্যান্ড ইসিজি, আগেরগুলাই। এরপর আসা যাক নেক্সট কোশ্চেন, কমপ্লিকেশন অফ ডায়াবেটিস মেলাইটাস। তো কিছু আছে অ্যাকিউট কমপ্লিকেশন, কিছু আছে ক্রনিক কমপ্লিকেশন। তো অ্যাকিউট কমপ্লিকেশনের মধ্যে কী কী আছে? একটা হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, হাইপারগ্লাইসেমিয়া অথবা HHS অর্থাৎ হাইপার অসমোলার নন কিটোটিক ডায়াবেটিক কোমা, অথবা হাইপার অসমোলার হাইপার গ্লাইসেমিক সিনড্রোমস। এরপরে কী আছে? হংক। এরপরে কী আছে? হাইপোগ্লাইসেমিক কোমা, ইনফেকশন অ্যান্ড ল্যাকটিক অ্যাসিডোসিস। ম্যাক্রোভাস্কুলার মধ্যে কী কী আছে? ম্যাক্রোভাস্কুলার মধ্যে আছে স্ট্রোক, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, তারপর হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, ফুড প্রবলেমস, তারপর হচ্ছে সেরেব্রোভাস্কুলার মধ্যে আছে ট্রান্সিয়েমিক ইসকেমিক অ্যাটাক, স্ট্রোক। কার্ডিওভাস্কুলার মধ্যে আছে অ্যাথেরোস্ক্লেরোসিস, এমআই, পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ মানে পিভিডি আর কি। এছাড়া আছে ইসকেমিয়া অ্যান্ড ক্লডিকেশন। ক্রনিকের মধ্যে কী কী আছে? ক্রনিকের মধ্যে আছে হচ্ছে মাইক্রোভাস্কুলার যেগুলো, মানে কি রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি। তাহলে রেটিনোপ্যাথির মধ্যে কী কী আছে? ক্যাটারাক্ট, ব্লাইন্ডনেস। নিউরোপ্যাথির মধ্যে আছে সেন্সরি অ্যান্ড অটোনমিক এবং মোটর উইকনেস সাথে পেইন। আর নেফ্রোপ্যাথির মধ্যে আছে হচ্ছে রেনাল ডিজিজ। অটোনমিকের ক্ষেত্রে কী দেখা যাবে? একটা হচ্ছে পোস্চুরাল হাইপোটেনশন অ্যান্ড জিআই প্রবলেম লাইক গ্যাস্ট্রোপ্যারেসিস অ্যান্ড অল্টার্ড বাওয়েল হ্যাবিট। আর ডায়াবেটিক ফুডের ক্ষেত্রে দেখা যাবে আলসারেশন অ্যান্ড আর্থ্রোপ্যাথি। আর হচ্ছে কী দেখা যাবে? ডার্মোপ্যাথি দেখা যাবে। তাহলে এগুলো হচ্ছে মেইন কমপ্লিকেশন অফ দ্য ডায়াবেটিক্স মেলাইটাস। আমাদের পরের কোশ্চেন হচ্ছে জিডিএম। জিডিএমটা কি? ইট মে বি ডিফাইন্ড অ্যাজ ডায়াবেটিক্স উইথ ফার্স্ট অনসেট অর রিকগনাইজড ডিউরিং প্রেগনেন্সি। This definition will include a few patients who develop type 1 diabetics during pregnancy where the prompt action and early insulin treatment will be required. But some patients who develop type 2 diabetes mellitus or had known pre-existing type 2 diabetes mellitus in whom diabetes does not remit after pregnancy. The WHO suggests that all women meeting the criteria for impaired blood glucose tolerance or diabetes mellitus after 75 gram OGTT should be classified having GDM. তাহলে জিডিএম এর ক্ষেত্রে মেইনলি কোনো ওজিটিটি মানে ইম্পেয়ার্ড ব্লাড সুগার নাই আর কি, ওখানে হয় ডায়াবেটিক্স অথবা নন ডায়াবেটিক এরকম। তাহলে রিস্ক ফ্যাক্টর কী কী আছে? মেইনলি অবেস, প্রিভিয়াস ম্যাক্রোজোমিয়া, প্রিভিয়াস জিডিএম,
ফ্যামিলি হিস্ট্রি অফ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস অ্যান্ড এথনিসিটি। ম্যানেজমেন্ট কীভাবে করবো? ফার্স্ট হচ্ছে ডায়েটারি মডিফিকেশনস, 2 নম্বর হচ্ছে রেগুলার প্রি অ্যান্ড পোস্ট প্রান্টিয়াল সেলফ মনিটরিং অফ ব্লাড সুগার, এইমস অফ ব্লাড গ্লুকোজ কি? ফাস্টিং হচ্ছে লেস দেন 5.3 মিলিমোল পার লিটার, 1 hour postprandial less than 7 millimole per liter, and 2 hours postprandial less than 6 millimole per liters. If pharmacological treatment is necessary, then insulin, metformin or glibenclamide can be used. So friends, এই ছিল আজকের মতো। দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।